ব্রিটিশের হাতে ছিল। এই দেশকে ব্রিটিশের হাত থেকে, ইংরেজদের হাত থেকে মুক্ত করে আমাদের দেশ আমরা শাসন করব, আমাদের দেশের সম্পদ আমরা ভোগ করব, আমাদের দেশের সন্তানরা সমৃদ্ধ হবে, বড় হবে। এই লক্ষ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামে সকলেই ঝাঁপিয়ে পড়েছেন। দেশ স্বাধীন হলো, সেই স্বাধীন দেশের সংবিধান রচনা করব কে? সারা পৃথিবীও খোঁজাখুঁজি হয়েছে, ভারতবর্ষেও খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু তৎকালীন সময়ে পৃথিবীর মধ্যে হাতে গোনা কয়েকজন পণ্ডিত ব্যক্তির মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর একজন। শেষ পর্যন্ত ডক্টর বি.আর. আম্বেদকরকেই এই সংবিধান রচনা করার মূল দায়িত্বে নিয়ে আসলেন, এই কমিটির চেয়ারম্যান করা হলো। এবং ড্রাফটিং কমিটির যারা সদস্যরা ছিলেন তারা স্বীকার করেছেন, আমরা আসলে কেউ সময় দিতে পারিনি, মূল কাজ করেছে ডক্টর বি.আর. আম্বেদকর। আম্বেদকরকে এই সংবিধানের জনক বলা হয়। এদেশের স্বাধীনতার স্বপ্নকে এদেশের সমস্ত ধর্ম, সব ধরনের ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব ভাষাভাষীর মানুষ তাদের অধিকারকে এই সংবিধানের মধ্যে গুরুত্ব দিয়ে সকলের সমান অধিকার, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, ভোটাধিকার অধিকার দেওয়া, কথা বলার অধিকার, ধর্ম পালন করার অধিকার, সমস্ত অধিকারকে সমন্বয়িত করে এই সংবিধান রচনা হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে বিখ্যাত এই সংবিধান, এই সংবিধানকে প্রথম থেকেই আরএসএস বিরোধিতা করল। আরএসএস সম্পর্কে আপনাদের কম বেশি জানা আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের জন্ম হয়েছে 1925 সালে। প্রথম থেকেই আরএসএস হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য অগ্রসর হচ্ছে। সাধারণভাবে শুনে আমাদের কারোর কারোর খুশি হতে পারেন, কেউ কেউ খুশি হতে পারেন যে হিন্দুত্বের কথা তাহলে তো ভালোই, আমরা যারা চর্মশিল্পী, আমরা যারা হরিজন, আমরা যারা মৎস্যজীবী, আমরা যারা লন্ডিজীবী, আমরাও তো হিন্দু, অসুবিধা কি? কিন্তু কোন হিন্দুত্বের কথা বলেছে? এই হিন্দুত্ব হচ্ছে মনুবাদী, মনুস্মৃতি, মনুসংহিতাকে সংবিধান করার কথা বলেছেন। আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সেটাকে বিরোধিতা করেছেন আরএসএস। তারা চেয়েছেন হিন্দুত্ববাদের সংবিধান হোক, হিন্দু রাষ্ট্রের এই আমাদের দেশের সংবিধান হোক মনুস্মৃতি, মনুসংহিতা। মনুসংহিতা সম্পর্কে জানেন? মূল বিষয় হচ্ছে চতুর্বর্ণে বিভক্ত এই মনুস্মৃতির। এই চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের জন্ম কার কোথা থেকে, কি তারা ভোগ করতে পারবে, অন্যায় করলে কি শাস্তি হবে, এই সব অনুসংহিতাতে লিপিবদ্ধ করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? যে এই ব্রাহ্মণের জন্ম হয়েছে মাথা থেকে, বাহু থেকে জন্ম হয়েছে ক্ষত্রিয়ের, উরু থেকে জন্ম হয়েছে বৈশ্যের, পদতল থেকে জন্ম হয়েছে শূদ্রের। তাই ব্রাহ্মণ সকলের উপরে থাকবে, সব শিক্ষা, পূজা পার্বণ, অন্যান্য সমস্ত উচ্চ পর্যায়ের কাজ তাদের। ক্ষত্রিয় যারা, তারা দেশ শাসন করবেন। বৈশ্য যারা, তারা বাণিজ্য ইত্যাদি অন্যান্য উৎপাদন এই সমস্ত করবেন। আর শূদ্র যারা, তাদের কাজ হচ্ছে কোনো প্রতিবাদ ছাড়া 3 বর্ণের সেবা করা।
তাদের সম্পর্কে বলা হয়েছে শূদ্রদের সম্পদ থাকতে পারবে না, শাস্ত্র পাঠ করতে পারবে না, শুনতেও পারবে না। শাস্ত্র পাঠ মানে জ্ঞান অর্জন করা। তো কেউ এই শাস্ত্র পাঠ শুনতেও পারবে না, যদি শুনে তার কানে লোহার শিক গরম করে ঢুকিয়ে দেওয়া হবে। সম্পদ থাকতে পারবে না, ছিন্ন বস্ত্র পরতে হবে, উচ্ছিষ্ট খেতে হবে, অন্যরা খেয়ে ফেলে দিলে সেই খাওয়ার খেতে হবে, কোনো সম্পদ থাকবে না, 3 বর্ণের সেবা করতে হবে, আরো নানান ধরনের। এরকম ধরেন মঞ্চে এক আসনে বসার কোনো অধিকার নেই শূদ্রদের। যদি বসে তার পাছার এক টুকরা মাংস কেটে নেওয়া হবে। শূদ্ররা যদি কোনো কিছুর প্রতিবাদ করে, উচ্চ বর্ণের কোনো বিষয়ের উপর প্রতিবাদ করে, তার জিহ্বা কেটে নেওয়া হবে। এরকম ভাবে কোন শূদ্র সন্তান যদি কোনো কারণে উচ্চ বর্ণের কোন মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে তার বিবাহ হয়, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর ব্রাহ্মণ সে যদি অন্য যে কোনো বর্ণের বিবাহ করে, তার কোনো শাস্তি নেই। এরকম নানা ধরনের, নানা স্তরে ভোগ করবে কি, কাজ কি, অন্যায় হলে শাস্তি কি, সবগুলি আছে। সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে শূদ্রদের। একই সঙ্গে নারীদের, নারীরা হচ্ছে শূদ্রাণী। নারীদের দায়িত্ব হচ্ছে সন্তান জন্ম দেওয়া, তাদের লালন পালন করা, অন্য কোনো কাজ নেই তাদের। তাদের সম্পর্কে যে কুৎসিত ভাবে মনু সংহিতাতে তাদের সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। যদি আপনারা, আমি আহ্বান করব সবাইকে, কি আছে সেখানে পড়ুন, আপনারা জানুন কোন মনুসংহিতা, কোন হিন্দুত্ববাদের কথা বলছে আরএসএস, বিজেপি। এটা আজকে আমাদের জানার দরকার। ঘৃণা বর্ষণ করেছে নারীদের প্রতি। তারা সন্তান জন্ম দেবে, তাকে রক্ষণাবেক্ষণ করবে, তাদেরকে জমির সঙ্গে তুলনা করেছে। জমিতে ফসল হয়, এদের কাজও হচ্ছে এই উৎপাদন করা, এছাড়া কোনো কাজ নেই। এইভাবে আজকে এই শূদ্র কারা? এই তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, ধর্মান্তরিত সংখ্যালঘু, কারা ধর্ম ত্যাগ করেছে? হিন্দু ধর্মের অত্যাচার সহ্য করতে না পেরে যারা বুদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, তারা ধর্মান্তরিত সংখ্যালঘু। এই সংখ্যাটা 80% উপরে ভারতবর্ষে, 80% উপরে। এখন আমাদের দেশে এই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে তপশিলি জাতি। সংবিধানের তপশিলিভুক্ত অনেকগুলি বিষয় আছে, তার মধ্যে তপশিলিভুক্ত জাতি হচ্ছে এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি। এদের সংখ্যাই হচ্ছে সর্বাধিক সংখ্যা। আজকে এই শূদ্রদের সম্পর্কে যেই ঘৃণা বর্ষণ করা হয়েছে মনুসংহিতাতে, সেই মনুসংহিতাকে যারা সংবিধান করতে চেয়েছে, সেই আরএসএস, বিজেপি, একটু পরে কথা বলবো, আমি একটা অনুষ্ঠানে আলোচনা করতেছি। তো এরা এই মনুসংহিতাকে সংবিধান করতে চেয়েছিল। আম্বেদকর সেই কথাতে রাজি হয়নি। আম্বেদকর এই সংবিধান আমাদের উপহার দিয়েছেন। দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সব মানুষের অধিকার সমন্বয়িত করে এই সংবিধান রচিত হয়েছে। তাই আম্বেদকরের উপর প্রথম থেকে আরএসএস
তীব্রভাবে এই ঘৃণা ছড়িয়েছে, তীব্রভাবে বিরোধিতা করেছে। 1949 সালের 26শে নভেম্বর সংবিধান পরিষদ সংবিধান গ্রহণ করে, তখনই আরএসএস এর পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে বিরোধিতা করেছে তীব্রভাবে। এই সংবিধান আমরা মানি না, মনুসংহিতাই হোক সংবিধান, যেই মনুসংহিতাতে শূদ্রদের সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষার সম্পদ না থাকলে কি হয়? আপনারা যারা উপস্থিত হয়েছেন, শূদ্রদের মধ্যেও অনেক পেছনে, অনেক পেছনে। কজনের জমি আছে? কেন জমি নাই? এই জমি কি তারা জন্মের পরেই অধিকার নিয়ে এসেছে? তাদের জমি থাকবে আর শূদ্রদের জমি থাকবে না? এইভাবে জমি থেকে, সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। এখন তো ঘর তৈরি করার জন্য এক টুকরা জায়গা নাই হরিজনদের, চর্মশিল্পীদের, তফসিলিদের, উপজাতিদের। কোথায় ঘর করার জায়গা? এতদিনে স্বাধীনতার বয়স কত বছর হয়েছে? 78 বছর হয়ে গেছে, এখনো এক টুকরা জায়গা নাই। চর্মশিল্পীরা, হরিজনরা, তফসিলিরা, তারপরে উপজাতিরা, গরিব মানুষরা, এক টুকরা জায়গা নাই যে আপনি বলে যেতে পারবেন আপনার পরবর্তী প্রজন্মের যারা আছে, আর কিছু না দিতে পারলো একটু জমি দিয়ে গেলাম, বাড়ির জায়গাটা দিয়ে গেলাম, বলার সুযোগ নাই তো। এই জায়গায় এই মনস্মৃতি বঞ্চিত করেছে হাজার হাজার বছর ধরে, আর এটাকেই সমর্থন করছে, মানে এটাকেই সংবিধান তৈরি করবে। এটা কেন সংবিধান তৈরি করলো না, সেই জন্যে বিরোধিতা করছে আম্বেদকরের। আম্বেদকর জীবিত থাকতে বিরোধিতা করেছে। আম্বেদকর মৃত্যুর পর তার মূর্তির মধ্যে জুতার মালা পরিয়ে দেওয়া, মূর্তি ভেঙে দেওয়া, অনেক অত্যাচার করেছে। আম্বেদকর ব্রিটিশ থাকতেই সে ভাইসরয়ের আন্ডারে এই শ্রমমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, অনেকগুলি শ্রমজীবী মানুষের জন্য দায়িত্ব দিয়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পর তখনও সে মন্ত্রিত্বে গেলেন, আইনমন্ত্রী হলেন। মহিলাদের সম্পদে অধিকার দেওয়ার জন্য হিন্দু কোড বিল পার্লামেন্টে নিয়ে আসলেন, কিন্তু সেই বিল পাস করাতে পারেননি। তখন জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী। জওহরলাল নেহেরু চাইলেও উচ্চ বর্ণের অন্যান্য যে চাপ, সেই চাপে শেষ পর্যন্ত এই বিল উত্থাপন করতে পারেনি, বিল পাস করতে পারেনি। সেই ক্ষোভে মন্ত্রিসভা ত্যাগ করে চলে এসেছেন আম্বেদকর। এইভাবে আইনমন্ত্রী থাকাকালীন শ্রমিকদের স্বার্থ রক্ষা, ট্রেড ইউনিয়ন করার অধিকার, প্রসূতিকালীন সময়ের সবেতন ছুটি, এই বিষয়গুলি, অন্যান্য বিষয়গুলি, তেমনি আইনমন্ত্রী থাকার সময়ে এই মহিলাদের অধিকার দিতে চেয়েছিলেন সম্পদে। ওই তথাকথিত ব্রাহ্মণ্যবাদীরা, মনুবাদীরা বিরোধিতার জন্য পারেনি। সেই জন্যে আম্বেদকরের প্রতি এত ঘৃণা। পার্লামেন্টে যখন 75 বছর পূর্তি উপলক্ষে সংবিধান নিয়ে আলোচনা করে, এই 75 বছরে আমাদের অগ্রগতি কতটুকু হয়েছে, এই সংবিধানকে ব্যবহার করে আমরা আর কতটুকু যেতে পারছি, সেই বিষয়গুলি না আলোচনা করে এখনো যখন লক্ষ কোটি মানুষ আহার জোগাড় করতে পারছে না, তার এক টুকরা জায়গা নাই, একটা কাজের সংস্থান নাই, এগুলি আলোচনার বিষয়বস্তু না। বিষয়বস্তু হলো আম্বেদকরের প্রতি ঘৃণা। আম্বেদকর 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 যেন ফ্যাশন হয়ে গেছে। আম্বেদকর ফ্যাশন না, আম্বেদকর বিশাল। তার দূরদৃষ্টি,
সেই লক্ষ্যে যদি পৌঁছানো না যায়, এই জাতপাত ব্যবস্থাকে ভেঙে জাত ব্যবস্থার উচ্ছেদ চেয়েছিলেন আম্বেদকর, সেটা চেয়েছিলেন। আর এই মনুবাদীরা এই জাত ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইছে, ব্রাহ্মণ্যবাদীকে টিকিয়ে রাখতে চাইছে। এর জন্যে আম্বেদকরের প্রতি এই ঘৃণা। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই। এই যে সংবিধানের উপর আলোচনা করতে গিয়ে অমিত শাহ যে ভাষাতে আম্বেদকরের প্রতি এই অপমানজনক ব্যবহার করেছেন, আমরা অবিলম্বে এই অমিত শাহর পদত্যাগ চাই। যদি সে পদত্যাগ না করে, তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে, এই দাবি আমরা করছি। এবং এর জন্যে সারা দেশব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলন তীব্র করতে হবে। এই মনোবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এই আন্দোলনকে আমরা আরো তীব্র করতে হবে, শক্তিশালী করতে হবে। এই কনভেনশন থেকে এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। আরএসএস বিজেপির মুখোশ খুলে দিতে গেলে মনুসংহিতাকে জানতে হবে এবং এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে। আরএসএস বিজেপিকে জিজ্ঞেস করতে হবে, এই দলিত যারা, চর্মশিল্পী যারা, হরিজন যারা, মৎস্যজীবী যারা, তারা কি হিন্দু না? তারা সনাতনী না? কেন তাদের জমির অধিকার নাই, তাদের গৃহ নাই, তাদের কর্মসংস্থান নাই, তাদের ছেলে মেয়েদের চাকরি নাই? কেন নাই? এটার জন্য তো কান্নাকাটি করে না, এটা দেওয়ার জন্য তো তাদের কোনো ভূমিকা নেই। কার জন্য করছে? মন্দিরে প্রবেশ করতে পারে না, তো কোন হিন্দু, কোন সনাতনী? আপনারা জানেন, এই যে পুরীর জগন্নাথ মন্দির, আপনি যেতে পারবেন যদি জানে আপনি এই শূদ্র? সেখানে লেখা আছে এই অনুসূচিত জাতি अंदर में आना माना है। যারা নিচু জাতি তারা अंदर में যেতে পারবেন না, সে মন্ত্রী হোক, এমএলএ হোক। আমরা গিয়ে দেখেছি, উপলব্ধি করেছি। সব মন্দিরে যেতে পারবেন? তো কোন হিন্দু, কোন হিন্দুত্বের জন্য এই হিন্দু হিন্দু সনাতন সনাতন করে এই বিভ্রান্তি করে এই মানুষগুলিকে ঠকানোর যে চেষ্টা করছে, এটা করছে। উপরন্ত করছে এই হিন্দুত্বের নাম করে, এই সনাতনীদের নাম করে অহিন্দু যারা, তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। মুসলিমদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াইয়ে দলিতদের এগিয়ে দিচ্ছে। তাদের মধ্যে এই উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করছে। হিন্দুত্বের কথা বলে, সনাতনীদের কথা বলে, মুসলমানরা সব ভোগ করে নিচ্ছে, তাদের দ্বারা আমরা আক্রান্ত, তাদেরকে করতে হবে, আক্রমণ করতে হবে। এই সাম্প্রদায়িক বীজ ছড়ানোর চেষ্টা করছে। এই সাম্প্রদায়িকতা থেকে রক্ষা পেতে আমাদের সচেতন হতে হবে। কোন হিন্দুত্বর নামে অহিন্দুদের আক্রমণ করছে, মুসলিমদের আক্রমণ করছে? ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠ হিন্দু, এত বছর সমস্যা হয়নি। এখন বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দুরা আক্রান্ত, সনাতনীরা আক্রান্ত, কি বলা হচ্ছে এগুলি? এরকম একটা পরিস্থিতিতে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, গরিব মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, থেকেই আমাদের লড়াই করতে হবে। আমাদের এই লড়াই শ্রেণী শোষণের বিরুদ্ধে লড়াই। এই লড়াই শুধুমাত্র তফসিলি অংশের মানুষের লড়াই এটা মনে করার কোনো কারণ নাই। সংরক্ষণের লড়াই এটা মনে করার কোনো কারণ নাই। সামগ্রিক যে শোষণ কাঠামোটা, এই কাঠামোটা এমন ভাবে তৈরি করা হয়েছে, এই বর্ণবাদী কাঠামোটাই হচ্ছে শোষণের একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার ব্যবস্থা। কারণ শূদ্র যারা, তাদের জমির অধিকার থাকবে না, শিক্ষার অধিকার থাকবে না, তাইলে এই জমিটা কে ভোগ করবে? ওই তথাকথিত উচ্চ বর্ণ। এই উচ্চ বর্ণের সম্পদ
ভোগ করার জন্য এই বর্ণবাদকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু পরিষ্কার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে এই বিষয়গুলি সেখানে ব্যক্ত হয়েছে। যেমন আমি দু একটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করছি। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, ভারতের এই জাত ব্যবস্থা হলো এমন একটি বহুতল বাড়ি যার একটা তল থেকে আরেকটা তলে যাওয়ার সিঁড়ি নেই। এটা আরেকটা বিষয়। এমন ভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছে, একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে, মানে একতলা থেকে আরেকতলা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যেমন ধরেন যারা হরিজন, তারা উপরে ওঠার কোনো অবস্থা নেই। আবার যারা চর্মশিল্পী, তাদেরও উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই। ধাপে ধাপে আবার ধরেন মৎস্যজীবীর মধ্যেও 3 রকম 4 রকমের ভাগ আছে, আরো বেশি আছে, হরেক রকম ভাগ আছে। যেমন ধরেন জালিয়া কৈবর্ত, নমশূদ্র, তারপরে এই আরো বিভিন্ন ধরনের ভাগ আছে। লন্ড্রিজীবীদের মধ্যে ভাগ আছে, চর্মশিল্পীদের মধ্যে ভাগ আছে, ঋষিদাস, রবিদাস, তারপরে হরিজনদের মধ্যে ভাগ আছে। কেউ হরিজন লেখে, কেউ বাসপাল লেখে, কেউ অন্য কমিউনিটি লেখে। আবার এর মধ্যেও একটা এমন অবস্থা সৃষ্টি করা হয়েছে, চর্মশিল্পীর মধ্যে যে বিভাজন আছে, রবিদাস, ঋষিদাস, তারাও একটা দাসের সঙ্গে আরেকটা দাস মনে হয় একটু ডিফারেন্স আছে, কার থেকে কে বড় এরকম একটা অনুভূতির। তেমনি মৎস্যজীবীদের মধ্যে, তেমনি হরিজনদের মধ্যে এই যে টুকরা 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 করে রাখা হয়েছে, এই বর্ণবাদকে টিকিয়ে রাখার জন্য, শোষণ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য এই বিভাজনটা তৈরি করে রাখা হয়েছে, এরা যাতে একত্রিত হতে না পারে। শ্রমজীবীরা, শোষিতরা যদি একত্রিত হয়ে যায়, তো শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমরা যে লড়াইটা করছি, সেই লড়াইটা শক্তিশালী হবে, এই লড়াই প্রতিষ্ঠিত হবে। এটা তো হয়েছে পৃথিবীতে। শোষিত মানুষ একত্রিত হতে পারলে শোষণ ব্যবস্থা অতিক্রম করে শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায়, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায়। সোভিয়েতে হয়েছে, চীনে হয়েছে, ভিয়েতনামে হয়েছে, কিউবাতে হয়েছে। এই জন্যে ভারতবর্ষের মধ্যে শোষিতরা যাতে একত্রিত হতে না পারে, তার জন্যে বর্ণ বিভাজনটাকে যেমন জিয়ে রাখতে হবে, তেমনি হিন্দু মুসলিমে বিভেদ জিয়ে রাখতে হবে, হিন্দু খ্রিস্টানে বিভেদ জিয়ে রাখতে হবে, একত্রিত যাতে হতে না পারে। এই হলো শোষক শ্রেণীর ধর্ম এবং বর্ণকে নিয়ে শোষণকে টিকিয়ে রাখার কৌশল। এই বর্ণবাদী ব্যবস্থা সৃষ্টি হয়েছে এই শোষণকে টিকিয়ে রাখার জন্য। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু জীবনযাপন করতে হচ্ছে। বর্ণবাদী নিষ্পেষণ, নির্যাতন, অত্যাচার কত চরম, এটা আমরা অনুভব করতে পারছি। এটা সবাই করতে পারবে না। এই যে সমস্ত কিছু থেকে আমাদেরকে এই নানাভাবে বিভেদ সৃষ্টি করে রাখা। যেমন একজন লেখক উল্লেখ করেছেন, এই সাহিত্যিক অমিতাভ ঘোষের বুকার পুরস্কার পাওয়া উপন্যাস দ্য সুইটেবল বয় তে মুচি সম্প্রদায়ের কথা বলা হয়েছে, যেখানে দুটো মুচি সম্প্রদায়ের মধ্যে জল চল নেই। মুচি দুটি সম্প্রদায়, এক সম্প্রদায়ের সঙ্গে আরেক সম্প্রদায়ের জল চল নেই। কিরকম অবস্থা এবার বুঝেন। তারপরে আরেকটা জায়গা আরেকজন লিখেছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাকের উপকথাতে বলা হয়েছে, কাহার সম্প্রদায়ের কথা বলা আছে, এক পুকুরের দুই পারে কাহার সম্প্রদায়ের লোকেরা বসবাস করে, কিন্তু এপারের সঙ্গে ওপারের অন্তর বিবাহ হতো না।
দুই পুকুরের দুই দিকে বসবাস করে, এক পারের লোকের সঙ্গে আরেক পারের বিবাহ সম্পর্ক বন্ধ। কি ধরনের বিভাজন আমাদের মধ্যে তৈরি করা হয়েছে বর্ণবাদের মধ্যে, রন্ধে রন্ধে তা ঢুকে আছে। এই বর্ণবাদকে প্রতিষ্ঠা দেওয়ার জন্যেই এই মনুবাদ, মনুস্মৃতি, এটাকেই প্রতিষ্ঠা দিয়েছে আমাদের দেশের শাসকরা। যেমন এখানে উল্লেখ করা হয়েছে, জাতিভেদ প্রথা শ্রেণী শোষণের একটা হাতিয়ার, শ্রেণী শোষণের হাতিয়ার জাতিভেদ প্রথা। উদ্বৃত্ত অংশ বেশি আত্মসাৎ করার লক্ষ্যেই জাতপাত প্রথার সৃষ্টি। উৎপাদন সম্পর্কের সাথে জাতপাত প্রথার অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই যেমন শোষণের জন্য, তেমনি উৎপাদনের সঙ্গেও ইচ্ছা করলেই কিন্তু নিম্নবর্ণের যারা আছে তারা তাদের পেশা পরিবর্তন করতে পারে না চট করে। কাজ কোথায় পাবেন পেশা পরিবর্তন করে? কাজ করতে গেলেও প্রকাশ্যে অপ্রকাশ্যে জাত বিবেচনা করা হয়। যদি শুনে সে শূদ্র, যেমন আম্বেদকরের লেখাপড়ার জীবনে স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে একসঙ্গে বসতে পারেননি, সর্বোচ্চ শিক্ষিত হয়ে ভারতবর্ষে যখন চাকরিতে এলেন, সেই সময়ে ক্লাস 4 যদি জলের গ্লাস দেয় সেটা আর ফিরিয়ে নেয় না, ছোঁয়ার পর আর ছোঁয় না, ফাইলপত্র ছুঁড়ে দিত। তেমনি এই বিভাজন এখনো আছে। চাকরি করতে যদি কোনো দলিত ছেলে যায়, যদি মালিক বা কোম্পানির তারা বুঝে যে শূদ্র, তাকে এই পোস্টে নেওয়া ঠিক হবে কিনা সেখান থেকে বঞ্চিত করা হয়। এইভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এই বর্ণবাদকে ব্যবহার করে বর্ণবাদী নিষ্পেষণে আমরা বঞ্চিত করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই লড়াইকে আরো তীব্র করতে হবে। তো এই বিষয়গুলি মাথায় রেখেই আমরা আমাদের সংগঠনকে পরিচালিত করতে হবে। যেমন আমি একটা নরেন্দ্র